জুলাই যখন হল, আমি 5 তারিখে আমি তখন জেলখানায়। এর আগে বহুবার জেলে গেছি, জেল থেকে বেরো হয়েছি, কিন্তু এইবার যখন জেলে নিয়ে গেল আমার কাছে মনে হয়েছে আমি আর কোথাও বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। এবার একটা সম্পূর্ণ ভিন্ন চিত্র ছিল। এই চিত্রটা একেবারেই ভিন্ন। যেভাবে আমাকে গ্রেফতার করেছে, যেভাবে আমার পরিবারের সদস্যদের প্রতি তাদের একটি আচরণ, এবং যেভাবে আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আমার পরিবারের সাথে কোনো যোগাযোগের কোনো সুযোগ ছিল না। তার উপরে যে মামলা দিয়েছে সেটা হচ্ছে পুলিশ হত্যার মামলা। পুলিশ হত্যা করে তার জেল থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। আমি ধরেই নিয়েছি, আমার আর বের হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে টিভি সেন্টারে আগুন ধরানোর মামলা, এইসব মামলার তখন যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে তাদের আর জেল থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। আমি খালি ভাবতাম বাকি জীবন জেলে কিভাবে থাকবো। আমার এটা আমার মনে কিন্তু আসছে যে আমাকে যদি, আমার তো বেরোবার কোনো সুযোগ নাই। যদি শেখ হাসিনা না যায় তাহলে তো জেল থেকে বেরোবার কোনো সুযোগই নেই। পুলিশ হত্যার মামলা কিভাবে বের হবো, আমি কিভাবে বাকি জীবন কাটাবো, সেই চিন্তাটা আমার মাথায় উঠছে। আমার সাথে তখন প্রায় 8-10 হাজার নেতাকর্মী জেলে ছিল, কমপক্ষে 8 থেকে 10 হাজার। একটি রুমে যেখানে 50 জন জেলে থাকার কথা, সেখানে 500 জন 700 জন পর্যন্ত জেলে। এবং এইবারে শেষবারের জেল যেটা, সেটা আমাদের পরিবারের সাথে যোগাযোগ বন্ধ, বাইরের কোনো খাওয়া নিতে যাওয়া যাবে না, এবং 4টার মধ্যে আমাদেরকে সেলের লক আপ করে দিয়েছে। এর আগে আমি যতবার জেলে গেছি রাত্রে খাওয়া দাওয়ার পরে জেল লক আপে নিয়ে যেত, এবার কিন্তু 4টার সময় লক আপ করে দিয়েছে। এবং জেল অথরিটির যে অ্যাটিটিউড, মানে সেটা বলা যাবে না। এবং যারা উন্ডেড হয়ে জেলে গেছে আমাদের সামনে মৃত্যুবরণ করছে কোনো চিকিৎসা ছাড়া। আমরা দেখতে পাচ্ছি ওদেরকে চিকিৎসা দিচ্ছে না, মৃত্যুও বরণ করছে। এই দীর্ঘ সময়ের যে আন্দোলনের আমাদের পথ চলার অনেক মানুষ কিন্তু আমাদের ছেড়ে চলেও গেছে, জেলখানার মধ্যে আমাদের সামনেই মারা গেছে। কোনো চিকিৎসা অ্যালাউড ছিল না। জেলখানা আমার কাছে সবচেয়ে বড় ভয় ছিল, যদি আমার কোনো সিরিয়াস কোনো অসুস্থতা হয়, আমি কোনো ট্রিটমেন্ট পাবো। ট্রিটমেন্ট ওরা করতে দেয় না। আমি জেলে না গেলে এটা বুঝতে পারতাম না, কোনো ট্রিটমেন্ট নেই জেলখানায়। এবং আপনি জেলখানা যদি মারা যান ট্রিটমেন্টের অভাবে, ওরা বলবে হসপিটালে আপনাকে নিয়ে যাবে, অন অ্যারাইভেল মারা গেছে, তারপরে মারা। এটা স্ট্যান্ডার্ড একদম। এই যে চিত্র, এটা আমার মতো হাজার হাজার আমাদের নেতা কর্মীরা এই মধ্য দিয়ে তারা গেছে সবাই। এবং তারপরে জুলাই আসলো, আমরা তো কিছুই জানি না, কারণ ভিতরে বাইরে কি হচ্ছে আমাদের কাছে কোনো তথ্য নাই। যেদিন শেখ হাসিনা চলে যাবে সেদিন জেলখানার একজন লোক এসে আমাকে বললো, স্যার শেখ হাসিনা বোধহয় পালিয়ে যাচ্ছে। আমার কাছে বলে কি শব্দের মতো ব্যাপার, কি পালিয়ে যাচ্ছে। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম আমাদেরকে ওখানে একটা, আমার পাশের রুমে যারা থাকতো ওদের একটা টিভি আছে, বিটিভি ছাড়া আর কিছু দেখা যায় না। আমার রুমে কোনো টিভি অ্যালাউড না, রেডিও অ্যালাউড না, কিছুই না। ওর রুমে একটা টিভি আছে। সিভিল সার্ভেন্ট, উনি জেলে গেছে। উনি হঠাৎ করে আমাকে বললেন যে আর্মি চিফ বক্তব্য দিতে আসবে। তখন আমি বুঝতে পেরেছি আর্মি যে বক্তৃতা দেওয়ার অর্থ হচ্ছে ঘটনাটা সত্যি।
এবং পুরো জেলখানায় খবরটা এক মুহূর্তে চলে গেছে। পুরো জেলখানায় ৮-১০ হাজার লোকের স্লোগান, মনে হয় মানে এইসব বিল্ডিং ফিল্ডিং সব উড়ে যাবে ওদের স্লোগানে, ওই স্পিরিটে তারা স্লোগান দিচ্ছে। কিছুক্ষণ পরে আমার কাছে জেলার আসলো, জেল সুপার, বলছে স্যার আপনি যদি গিয়ে একটু ওনাদেরকে না বলেন, ওরা তো জেল ব্রেক হয়ে যাবে। ওরা তখন জেল ব্রেক করার জন্য চেষ্টা করছে। আপনি যদি কিছু তাদের না বোঝান তো জেল ব্রেক হবে, আর জেল ব্রেক যদি আপনার উপস্থিতিতে হয় তখন তো জেল ব্রেকের সাথে আপনার নামটাও জুড়ে যাবে। তখন ওরা আমাকে একটা মাইক্রোফোন দিল, প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে গিয়ে তাদেরকে বলছি আপনারা চিন্তা করার কিছু নেই, জেল ব্রেক করার প্রয়োজন নেই, ইনশাআল্লাহ ফেসিস চলে যাচ্ছে, আমরা সবাই একসাথে জেল থেকে বের হব, আমি আপনাদেরকে ছেড়ে একা বের হব, আমরা সবাই একসাথে বের হব। সবাইকে শান্ত করলাম। এর মধ্যে একটা সেলের জেল ব্রেক হয়ে গেছে, একটা সেল জেল ব্রেক হয়ে গেছে। আনফর্চুনেটলি ওই সেলটা আন্দোলনকারীদের সেল না, ওটা হচ্ছে ক্রিমিনালদের, সত্যিকার অর্থে যারা ক্রিমিনাল তাদের সেল। ওরা জেল ব্রেক করে বের হয়ে গেছে এবং ওরা ভাবছে এই সুযোগ, এই জেল ব্রেকের মধ্যে আমরা যদি বেরিয়ে যেতে পারি। তারপরে পুলিশ কন্ট্রোল করতে পারছে না, ওরা আর্মি কল করছে, হেলিকপ্টার আসছে, গোলাগুলি হয়েছে। এর মধ্যে আরেকটি ভয়, ওই যে জেল হত্যার একটা বিষয় আছে। আমাকে সবাই বলছে এই ক্রস ফায়ারে যদি আপনাকে মেরে ফেলে আপনি কি করবেন, কিছু করার নেই। তারপরে যাই হোক পরবর্তীতে আর্মি টাইম করে। এই যে অভিজ্ঞতাগুলো জীবনে, এইসবের পরে যদি আজকে বাংলাদেশ যেখানে আমরা এসেছি, একটা জনগণের ভোট হয়েছে, নির্বাচন হয়েছে, সরকার গঠন হয়েছে, বিরোধী দল হয়েছে, এই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের আজকের প্রত্যাশা আকাশচুম্বী, একেবারে আকাশচুম্বী প্রত্যাশা, এবং যথাযথভাবে প্রত্যাশিত এটাই হওয়ার কথা। এত মানুষের এত স্যাক্রিফাইসের পরে আমরা যেখানে আসছি, প্রত্যাশাটা খুবই স্বাভাবিক। প্রত্যাশাটা কি ছিল? প্রত্যাশা ছিল জনগণের কোনো অধিকার ছিল না, মানব অধিকার ছিল না, আইনের শাসন ছিল না, ভোটাধিকার ছিল না, তারপরে বৈষম্যের শিকার, সাধারণ মানুষজন বৈষম্যের শিকার, ব্যবসা বাণিজ্য একটি পৃষ্ঠপোষকতার মধ্যে চলে গেছে, বাকিদের জন্য হাতে কিছু ছিল না, একটি পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা বাণিজ্য হয়ে গেছে। অর্থাৎ ওই গোষ্ঠীর বাইরে বাংলাদেশে আর কিছু ছিল না। এখন মানুষের এখন প্রত্যাশা হচ্ছে, তাহলে আমরা কি পেলাম এই স্যাক্রিফাইসের পর? আমরা কোথায় আছি এবং কোথায় যাব, এই মানুষের প্রত্যাশা আছে। এইসব বিবেচনায় আমরা নির্বাচন করলাম, আমরা একটা ম্যানিফেস্টো দিলাম, ইশতেহার দিলাম, আমরা কি করব দেশের জন্য, বাংলাদেশের মানুষের এই প্রত্যাশা কিভাবে পূরণ করব, আমাদের ইশতেহারে সব বলা আছে। দুটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাংলাদেশকে যে শুধুমাত্র আপনাকে অধিকারহীন করেছে নয়, জনগণকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। নিজের দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় থাকার যে একটা প্রবণতা, যে সব কিছু বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে হবে, আমার দেশের মানুষের স্বার্থ, দেশের স্বার্থ বিক্রি করে, এটা হচ্ছে একটা বড় ধরনের আমার সার্বভৌমত্বের একটা প্রশ্ন এসে গেছে। এই জন্য আমাদের একটা স্লোগান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানের পিছনে চিন্তাটা ছিল আর কিছু না, যে আমরা যত কিছু করি কিন্তু বাংলাদেশের কষ্টে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো কিছু করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে প্রথম স্লোগান, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের দেশের স্বার্থে। দ্বিতীয় একটা স্লোগান, আমি যেটা অর্থনীতির কথা বললাম, সেটা হচ্ছে এই যে
পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদের পরিবার গোষ্ঠী পুরো অর্থনীতিকে দখল করে নিয়েছে, জনগণকে বাইরে রেখে। দ্বিতীয় স্লোগানটা হলো অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি। অর্থাৎ আমার রাজনৈতিক গণতন্ত্র যথেষ্ট নয়, আমার অর্থনীতিতে গণতন্ত্র যদি আমি করতে না পারি, তাহলে রাজনৈতিক গণতন্ত্র আমাদের সফল হতে পারে না। এবং ডেমোক্রেটাইজেশনের মূল চিন্তাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের অর্থনীতিতে সর্বক্ষেত্রে তারা যাতে অংশগ্রহণ করতে পারে, প্রত্যেকটি মানুষ। অর্থনীতির গণতন্ত্রায়নের পেছনে চিন্তা হলো বাংলাদেশের প্রতিটি মানুষের সুযোগ থাকবে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য, এবং অর্থনীতির সুফল প্রত্যেকটি মানুষের কাছে যার যার অবস্থান থেকে যেতে হবে। এই দুটো স্লোগানের অনেক বেশি গুরুত্ব আছে। এবং এর সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন আমাদের বাজেটে যেটা আমরা দিয়েছি, এটা ক্রিয়েটিভ ইকোনমি। ক্রিয়েটিভ ইকোনমিটা হচ্ছে বাংলাদেশের যে মানুষগুলোর কথা আমরা বলছি, যারা কোনোদিন অর্থনীতিতে ওইভাবে অংশগ্রহণ করতে পারেন না। আমাদের দেশের গ্রামে গঞ্জে কামার কুমার থেকে তাঁতি থেকে শুরু করে কুটির শিল্প থেকে শুরু করে আমাদের দেশের গ্রামে গঞ্জে যারা গান গায়, যারা নাটক করে, থিয়েটার করে, আমাদের দেশের যারা গ্রামে গঞ্জে স্পোর্টসে খেলাধুলা করতে চায়, এদেরকে কোনোদিন আমরা অর্থনীতির মধ্যে আনতে পারিনি। সরকারের কোনো পৃষ্ঠপোষকতা সেখানে ছিল না। এইবার এই সমস্ত লোকগুলোকে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়ে এসেছি। স্পোর্টস ইকোনমি, অর্থাৎ বাংলাদেশে এখন দেখতেছেন আপনার নতুন করে স্পোর্টস চলছে, এবং প্রত্যেকটি স্কুলের ছেলেমেয়েরা কিন্তু 1,40,000 পার্টিসিপেশন, না 1,68,000। নতুন করে যে স্কুলের ছেলে মেয়েদের জন্য করা হয়েছে, মেয়েরা মধ্যে কত 40,000-এর উপরে, 47,000 মেয়েরা পার্টিসিপেট করেছে, 1 লক্ষের উপর ছেলেরা পার্টিসিপেট করেছে। এবং ক্রমান্বয়ে এটা কিন্তু প্রত্যেকটি স্কুলে যাচ্ছে, এবং তারা কিন্তু স্পোর্টসম্যান হিসেবে জীবিকা, তাদের জীবনযাপন করতে পারবে, স্পোর্টসম্যান হিসেবে তার ক্যারিয়ার গ্রহণ করতে পারবে। স্পোর্টসের সাথে জড়িত অনেক লোক থাকে যাদের কোনো চাকরি বাকরি নেই, এখন তারা কাজ করতে পারবে। আমাদের গ্রামের যারা মৃৎশিল্প আছে, যারা বিভিন্ন শিল্পে আছে, আমাদের শীতল পাটি আছে বরিশালে, আমাদের শতরঞ্জি আছে, আমাদের বিভিন্ন পণ্য যারা করে, তাদেরকে আমরা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারি না। এখন কিন্তু তাদেরকে আমরা নিয়ে এসেছি অর্থনীতির মধ্যে। এটার জন্য বাজেট করা হয়েছে, তাদেরকে ঋণ দেওয়া হবে, তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট দেওয়া হবে, তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দেওয়া হবে, তাদেরকে ব্র্যান্ডিং করা হবে, তাদের প্ল্যাটফর্ম বিক্রি করার প্ল্যাটফর্ম দেওয়া হবে। অর্থাৎ যে শীতল পাটিটা আগে শুধুমাত্র 700-800 টাকা বিক্রি করতো, থ্রু স্কিল ডেভেলপমেন্ট, ডিজাইনিং সাপোর্ট, সে এখন 2,000 টাকা বিক্রি করবে। অনলাইন রিয়েল টাইম বিক্রি করবে, অ্যামাজন, ইবে, আলিবাবা, এটার উপর বিক্রি করবে। এই লোকগুলোকে আমরা নিয়ে আসছি। যারা থিয়েটার, সিনেমা, গায়ক, এটা আমরা মনিটাইজ করতে পারি না এখন, এটা মনিটাইজেশনের বাইরে থেকে আমরা এটাকে এখন মনিটাইজ করতেছি। অর্থাৎ যে স্পিরিটটা, আমি সংক্ষিপ্ত অনেক দীর্ঘ হয়ে যাবে, আমি বলছি যে জন্য বাংলাদেশে একটা পরিবর্তন মানুষ চেয়েছে, প্রত্যেকটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, আমাদের মহিলাদের ভাগ্য পরিবর্তন, শিশুদের ভাগ্য পরিবর্তন, শ্রমিকের ভাগ্য পরিবর্তন, সকলের ভাগ্য পরিবর্তনের জন্য সরকারের একটি নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা ফুল সাইকেল লাইফের মধ্যে রাষ্ট্রের ভূমিকা নিশ্চিত করতে হবে। সেটা করতে পারলেই, যে স্পিরিট নিয়ে আমরা আন্দোলন করেছি, আমরা নিজেরা স্যাক্রিফাইস করেছি, আপনারা যারা আছেন আপনারা করেছেন, সমস্ত দেশের মানুষ সবাই স্যাক্রিফাইস করেছে, তাহলেই এটা আমরা মূল্য দেব। যে লোকগুলো
যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদের প্রতি আমরা সত্যিকার অর্থে তাদের দায় যেন আমরা ফেরত দিতে পারব। এবং এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি, গণতন্ত্র ইকোনমি, এবং প্রতিটি মানুষ আপনারা খেয়াল করবেন একেবারে আমাদের যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য কিন্তু এই বাজেটে যত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আর কোনোদিন হয়নি। প্রত্যেকটি মানুষের জীবনযাপনের জন্য যে অ্যালোকেশন করা হয়েছে, যে সাপোর্ট দেওয়া হচ্ছে, তারা যাতে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে। আগে কোনো বাজেটে যেখানে অর্থনীতি একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, আমি অর্থমন্ত্রী হিসেবে আমার থেকে এই পেইন কেউ কিছু বুঝবে না বেশি। পুরোপুরি একটা ধ্বংসপ্রাপ্ত ইকোনমি, অর্থনীতি, যেখানে ব্যাংকের টাকা নেই, শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে, ব্যাংকগুলো সব খালি হয়ে গেছে, দেশের তহবিলে কোনো টাকা নেই এবং দায় দেনা রেখে গেছে। সবচেয়ে বড় কথা, টাকা নেই তো নাই, জিরো থেকে স্টার্ট করলে একটা সুবিধা আছে। এখন তো স্টার্ট করতে হচ্ছে মাইনাস থেকে। 50-60 কোটি টাকা পাওয়ার বিল বাকি রেখে গেছে। আপনার প্রচুর প্রজেক্টের নামে আমাদের যে দায় দেনা সৃষ্টি করে গেছে, যে প্রজেক্ট থেকে আমার কোনো রিটার্ন হবে না কোনোদিন, কিন্তু আমাকে দায় দেনা শোধ করতে হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য যে আমাদের ফাইন্যান্সিয়াল তহবিলের যে অবস্থা, তার মধ্যেও কিন্তু ফ্যামিলি কার্ড করতে হয়েছে, তার মধ্যেও কৃষক কার্ড করতে হয়েছে, তার মধ্যেও প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রণয়ন করা হচ্ছে, তার মধ্যে নাগরিক, যেটা এটার উদ্দেশ্যটা আর কিছু না, যেই মানুষগুলো একেবারে নিম্ন আয়ের মানুষ তাদের কাছে পৌঁছে দেওয়া। ফ্যামিলি কার্ড কি? একটা মহিলা যিনি ঘর পরিচালনা করে, তার কোনো চাকরি নেই, ওই মহিলার ঘরের সম্মান নেই, বাইরেও সম্মান নেই, সারাদিন কাজ করে কিন্তু ওই ভদ্র মহিলা ঘর চালাচ্ছে, কিন্তু তাকে এখন 2,500 টাকা করে দেওয়া হচ্ছে, প্রত্যেককে দেওয়া হচ্ছে। ওই পরিবারের সচ্ছলতা ফিরে আসবে না, শুধু ওই পরিবারের স্বাস্থ্যসেবা থেকে, শিক্ষা থেকে শুরু করে তাদের তাদের পুষ্টি থেকে শুরু করে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। যেখানে আমাদের দারিদ্রতা গত 10 বছরে কমতে কমতে দারিদ্রতার লেভেল অনেক নিচে চলে গেছে তাদের জন্য। এর মধ্যে এইরকম একটা ফিসক্যাল অসুবিধার মধ্যে থেকেও কিন্তু এই প্রজেক্টগুলো নেওয়া হয়েছে ইন দ্য স্পিরিট অফ জুলাই। জুলাই স্পিরিটকে ধারণ করার জন্য এই প্রজেক্টগুলো নেওয়া হয়েছে। তো জিনিসগুলো আমি বলছি, আরো দীর্ঘায়িত করতে বললে অনেক কথা বলতে হবে, যে আমরা যদি এখন এই প্রত্যাশা পূরণ করতে পারি, আমরা যেই ইশতেহার দিয়েছি এটা যদি পরিপূর্ণভাবে পালন করতে পারি, আমরা যে 31 দফা দিয়েছি এটা যদি পরিপূর্ণভাবে পালন করতে পারি, তাহলে জুলাই, মুক্তিযুদ্ধ, সব কিছু এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের সার্থকতা পাবে। সবাইকে ধন্যবাদ।